স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বিশ্বকাপ ক্রিকেটে প্রত্যাশার চেয়ে ভালো করেছে লাল সবুজের দল। দেশের মাটিতে পাকিস্তানের সাথে সিরিজেও ছিল সেই ধারাবাহিকতা। এবার স্বাগতিক হিসেবে ভারতের মুখোমুখি টাইগার বাহিনী। এইসব নিয়ে আজকে আলোচনা টেস্ট ভারত। কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কাজী আশরাফ হোসেন লিপু, আছেন সাবেক ক্রিকেটার জাতীয় দলের ইশতিয়াক আহমেদ এবং দৈনিক কালে কণ্ঠের উপসম্পাদক যারা মোস্তফা মামুন। স্বাগত আপনাদের। লিপু ভাই, আমার প্রথম প্রশ্ন, ফতুল্লায় কেন একমাত্র টেস্ট, যেখানে ফতুল্লা আমরা শেষ টেস্ট খেলেছি 2006 সালের 9 এপ্রিল অস্ট্রেলিয়ার পক্ষে, সেটা ছিল আপনার নিশ্চয়ই মনে আছে। আমরা এটা দুটো কারণ হতে পারে। একটা হতে পারে যে সেই টেস্ট ম্যাচটা কিন্তু আমরা যথেষ্ট ভালো খেলেছিলাম, রাইট, এক, এবং আমার মনে হয় শেন ওয়ার্নার মনে আছে ওই ম্যাচে বোধহয় তিনি কোনো উইকেটই পাননি প্রথমে বাংলাদেশের ইনিংসে। স্টুয়ার্ট ম্যাকগিল প্রথম 4টি পরে। সেকেন্ডলি বলতে পারি যে অতি সম্প্রতি ইভেন যে সিরিজটা আমরা জিম্বাবুয়ের সঙ্গে ভালো খেললাম, আই থিঙ্ক ওই সিরিজটা অনেক কম্পিটিটিভ হয়েছিল, ইভেন এই আমাদের মিরপুরের মাঠে শেরেবাংলা স্টেডিয়ামে। এবং লাস্ট ম্যাচটিও আমরা টেস্ট ম্যাচটি কিন্তু পাকিস্তানের সঙ্গে সেখানে ভালো করতে পারলাম না। ওই উইকেট আমি মনে করি যে যথেষ্ট লাইভলি, সেটা বোলারদেরকে যথেষ্ট সাহায্য করে। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে এই সিলেকশনটা, যে টেস্ট ম্যাচটা মিরপুরের পরিবর্তে ফতুল্লায় নেওয়াটা, এটা আমি মনে করি যে ভালো সিদ্ধান্ত, ভালোই, খারাপ সিদ্ধান্ত আমি বলবো না। প্লাস হয়তো মুভমেন্টের কোনো রেস্ট্রিকশনের ব্যাপার ছিল, সিকিউরিটি অ্যাসপেক্টের ব্যাপার থাকলেও হয়তো কাছাকাছির মধ্যে তাদেরকে রাখতে চেয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ভালো, হয়তো চিটাগংয়ে যেতে পারতো অপশন হিসেবে। আমি মনে করি যে খুলনার পরে চিটাগংয়ের উইকেটে বাংলাদেশের আধিপত্য বিদেশি দলগুলোর বিপক্ষে অনেক ভালো ছিল, লো বাউন্স, সেখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, বোলাররা ডোমিনেট কম্পারেটিভলি কম করতে পারে, আমাদের স্পিনাররা ভালো করেছিল। তো বাট আমার মনে হয় ফার্স্ট ক্লাস ক্রিকেট অনেক খেলেছে এই উইকেটে। তবে আমার ধারণা যে ফতুল্লার উইকেট ভালো বিহেভ করবে। মানে সম্পূর্ণ প্রশ্ন আমি এরকম কি করতে পারি যে ওই টেস্টের পরে 9 এপ্রিল 2006 তে যেটি শুরু হয়েছিল, সেটির পরে বাংলাদেশের মাটিতে আরো 28টি টেস্ট হয়েছে, এর একটিও ফতুল্লাতে হয়নি কেন? আসলে ফতুল্লা তো ঢাকার কাছাকাছি, ঢাকায় যদি এত খেলা হয় তাহলে আপনি অন্য জায়গাকে তো আপনি নেগলেক্ট করতে পারেন না। ওকে, সেটা একটা ফেয়ার এনাফ। আর শেনওয়ান দ্বিতীয় ইনিংসে 3টি উইকেট পেয়েছিল। আমার ফার্স্ট ইনিংসে উইকেট ছিল। স্টুয়ার্ট ম্যাকগিল 8টি উইকেট পেয়েছিল। ইশতিয়াক ভাই, আপনার কাছে ফতুল্লা টেস্টে, মানে টেস্ট ভেন্যুটা ফতুল্লা হওয়াটা কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে? ভেনিউ তো আছেই, অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে বাংলাদেশ খেলেছে, এবং যখন ভেনিউ আছে তখন আমার মনে হয় যে যেটা লিপু বলল সেটা ছাড়া আমার মনে হয় যে যেটাকে আমি বেশি গুরুত্ব দেব সেটা হচ্ছে বোধ করি উইকেটটা উইল বি উইকেট যেখানে নাকি আমরা আশা করতে পারি ব্যাটিং বোলিং দুইটাই অথবা ফেভারেবল হবে। ঢাকা উইকেটটা আমার মনে হয় যে খুব বেশি বাংলাদেশ বোলারদেরকেও ফেভার করেনি, ব্যাটসম্যানরাও খুব একটা সুবিধা করতে পারে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে ফতুল্লার উইকেটটা রিসেন্টলি তারা ড্রেনেজ এটাও ইমপ্রুভ হয়েছে, বেশ কিছু ফার্স্ট ক্লাস ম্যাচেস ডোমেস্টিক ক্রিকেটও খেলা হয়েছে, এবং মানে বিভিন্ন সোর্স থেকে যেটা জানতে পেরেছি যে উইকেট উইল বি আ গুড উইকেট টু প্লে অন। তো আমার মনে হয় যে ইটস আ টেস্ট ভেনিউ, সুতরাং অবাক হওয়ার মতো আমার মনে হয় যে খুব একটা কিছু। ধারাবাহিকতায় প্রশ্ন করি যে ফতুল্লাতে খেলা হচ্ছে সেটা ঠিক আছে, আমরা কি ধরনের উইকেট আমাদের দলের জন্য এখন সবচেয়ে ভালো উইকেট বলে আপনি মনে করেন? মানে এরকম কোন আমাদের সামর্থ্য কোনটাতে সবচেয়ে বেশি? এটা বেশ একটা মানে এখন একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আসলে একভাবে দেখলে আমরা তো লিবুয়ে যেটা বললেন বা আমরা সবাই একমত পোষণ করি যে ফ্ল্যাট উইকেট হলে ভালো। কারণ ইন্ডিয়ার সঙ্গে এখন আবার এটা অপোনেন্টের উপরও খানিকটা ডিপেন্ড করে কিরকম। ধরেন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের উইকেট বানানো, আমি মনে করি উইকেটের দিক দিয়ে ইন্ডিয়া হচ্ছে আমাদের জন্য সবচেয়ে টাফেস্ট অপোনেন্ট। এই অর্থে যে ইন্ডিয়া হচ্ছে তাদের যেটা স্ট্রেংথ সেটা আমাদেরও স্ট্রেংথ। সব কিছু মিলিয়ে আপনি যদি বোলিংয়ে চিন্তা করেন, আমরা স্পিন ওরিয়েন্টেড দল, ওরা স্পিন ভালো খেলে, আমরাও তুলনামূলক স্পিন ভালো খেলি, ওদের ব্যাটসম্যানরা ওদের ব্যাটিং নির্ভর দল, আমরাও ব্যাটিং নির্ভর দল। ফলে আমরা এমন কিছু করতে পারবো না যেটা আমাদেরকে স্ট্রেংথ হিসেবে কাজ করে, ওদের উইকনেস হিসেবে কাজ করে। লাইক যে সাউথ আফ্রিকার কাছে আসলে আমরা যদি স্লো উইকেট করি, স্পিন ফ্রেন্ডলি করি, তাহলে ওদের যে স্ট্রেংথ সেটা নেগেট হয়ে যাবে, আমাদের যে স্ট্রেংথ সেটা অনেক বেশি আমরা এক্সারসাইজ করতে পারবো। ইমরান তাহির ঠিক আছে, বাট স্টিল মানে আমি মানে মোটা দাগে বলছি আর কি, সেটা তো ফাইনাল পয়েন্ট আছেই। আমাদের হচ্ছে এই প্রবলেমটা ইন্ডিয়া আসলে, সাবকন্টিনেন্টের দলগুলো আসলে হয়, ইন্ডিয়া আসলে আরো বেশি হয়। এর মধ্যে দেখেন মজাটা হচ্ছে, তারপরেই মনে করি এই পুরো ঘটনা যেহেতু লিপোয়ে যে বলেছেন মানে ফতুল্লার পক্ষে ইশতিয়াক ভাই, তারপরে এখানে অ্যাড করে কিছু নাই। তো আমার কাছে মনে হয় যে এটার ইন্টারেস্টিং পার্সপেক্টিভটা হচ্ছে, যদি এরকম হতো যে মিরপুরের উইকেটে খেলা, মিরপুরে যে উইকেটে পাকিস্তানের সঙ্গে খেলা হয়েছে, আমি বরং মনে করি ওই উইকেটে পাকিস্তানের চেয়ে বরং ইন্ডিয়ার বিপক্ষে খেলা ভালো হতো। কারণ হচ্ছে আপনি দেখেন ওইখানে কিন্তু আমরা যেটা করেছি, পাকিস্তান কিন্তু তুলনামূলক পেস বোলিং ইন্ডিয়ার চেয়ে ভালো, এবং আমরা ওই বোলিং এর দুর্বল, ফলে পাকিস্তান পুরোটাই আমরা পাকিস্তানকে কিন্তু এজটা দিয়ে দিয়েছি। কিন্তু ইন্ডিয়ার সঙ্গে যদি হতো তাহলে যেটা হতো যে আমাদের জন্য কিন্তু পেস বোলিং বা একটু বাউন্স হলে খেলা মুশকিল, ওদের জন্য কিন্তু মুশকিল। ইন্ডিয়াও কিন্তু খুব কমফোর্টেবল না।
তো ফলে আমরা যদি পাকিস্তানের সঙ্গে ওইটা করে পাকিস্তানকে পুরো সুবিধা দিয়ে জিনিসটা এমন জায়গায় নিয়ে গেছি যখন আমাদের আসলে এই সাহস করে এটা ভাবারই কোনো সুযোগ নাই। টেস্টটা আসলে হয়েছিল কি ওই পাকিস্তানের সঙ্গে টেস্টে আমরা খুলনায় জেতার পরে কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা দাবি ছিল যে স্পোর্টিং উইকেট, কারণ এখানে দেখা গেছে যে উইকেট পাচ্ছে না, বোলারদের অনেক পরিশ্রম করতে হচ্ছে, একদম ডেড ম্যাচ হয়েছে। তো যেটা হয় ডেড ম্যাচ হলে রেজাল্ট ভালো হলে অনেক ক্ষেত্রে ক্রিকেটারদের মধ্যে এটা লিবু ভাই থেকে আরো ভালো বুঝবেন, ওদের এক ধরনের ইয়া তৈরি হয় যে একটা ডেড খেলা হলো কিছুই হলো না, ফলে এক ধরনের কিন্তু তৈরি হয়। এবং বাংলাদেশে ওই কনফিডেন্সটা ছিল ওয়ার্ল্ড কাপ এবং মিলিয়ে মনে হচ্ছিল স্পোর্টিং উইকেট হলে পাকিস্তানের ইনএক্সপিরিয়েন্স আমরা কাজে লাগাতে পারবো, কিন্তু জিনিসটা ব্যাকফায়ার করেছে। ফলে ওই ব্যাকফায়ার থেকে যে আগুনে একবার হাত পড়ে গেলে যা মনে হয় যে ওরা কাজ আশেপাশে আর যাওয়ার দরকার নেই, ফলে এবার আমরা একদম সেফ জায়গায় যাচ্ছি, একদম ফ্ল্যাট উইকেট, তোমরা 900 করো আমরা 700 করবো, তারপরে তোমরা 400 করো আমরা এই উইকেটে 70 করবো, তারপরে খেলা ড্র, মানে এই প্লেনে আমরা আগাচ্ছি। বাট লং রানে আমি আজকে কার জন্য বুলুর ভাই আমি একটা ইয়া পড়ছিলাম, উনি বুলুর আসলে সব বিষয়ে এখন বাংলাদেশের যা হয় তার বিরুদ্ধে থাকেন, বাট তারপরে কিছু কিছু যুক্তি ছিল এরকম যদি আমরা এরকম ভাবেই আগাই টেস্টটাকে যদি আমরা এইভাবেই ধরি তাহলে তো আসলে আমরা কখনোই টেস্টের চ্যালেঞ্জটা নিতে পারবো না, টেস্ট তো সাম সর্ট অফ চ্যালেঞ্জ, ফলে ওই দিকে একটা পয়েন্ট আছে। কিন্তু মানে আমি চ্যালেঞ্জের কথা আসছি। লিপু ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই, বাংলাদেশ দলে আপনার 11 জন খেলোয়াড়ের কথা জানতে চাই যে আপনি কোন 11 জনকে খেলোয়াড়কে খেলাতে চান। আমরা 14 জনের একটা টিম পেয়েছি, মানে আমার ধারণা 10 জনই অটোমেটিক চয়েস, একজনকে নিয়ে হয়তো ইনফ্যাক্ট এখানে কিন্তু আমরা উইকেট না দেখে আমরা উইকেটের স্টেডিয়ামের ধারে কাছেও যাইনি, উইকেটে কতটুকু ঘাস আছে তাও জানি না, কি কতটুকু ঘাস কাটা হবে তাও জানি না। আসলে এটা মানে একটা বলা সেজন্য বলা যেতে পারে, তবে বাট আপনার এই প্রশ্ন দেওয়ার আগে যে জিনিসটা আমি ইতিপূর্ব বলেছি সেটা হচ্ছে যে যদি আমি হোম সিরিজ খেলি তাহলে দেখা যাচ্ছে কি আমরা 14 জনের একটা দল করি, দেখা গেল যে আমি বললাম যে ওই পেস বলার একটা কেন কম খেলানো হলো, ওই স্পিনারটাকে কেন না হলো না, এরকম কিন্তু অনেক অবকাশ থাকে বিভিন্ন মতামত আসার। বাট এবং দেখা যায় যে সিলেক্টর একরকম চিন্তা করেছেন, কোচ একরকম করেছেন, ক্যাপ্টেন একরকম করেছেন, এরকম অনেক কথাবার্তা আসে। তো এই জন্য কিন্তু আমি সবসময় পক্ষে যে হোম সিরিজে আমরা 12 জনের দল করব, সো দ্যাট ক্যাপ্টেন, সিলেক্টর্স অ্যান্ড কোচ যখন আমরা একসঙ্গে বসবো আমার প্রথম 11 জনকে সেটাও নির্ধারিত হয়ে যাবে, আমার 12 জনকে সেটাও নির্ধারিত হয়ে যাবে, সো দ্যাট আমি কি অ্যাটাক নিয়ে খেলছি, আমার কি প্ল্যান, গেম প্ল্যান, এবং ওইটির কিন্তু অনুযায়ী আমি আমার দলটাকে সাজাবো। দের ইজ নো পয়েন্ট এখন আমি জুবাইরকে খেলাবো না ওখানে একটা সিমার খেলাবো, এইটা ক্যাপ্টেন এবং কোচের হাতে আমি ছেড়ে দিলাম। যে আমি যদি আমি হোমে খেলছি এই অ্যাডভান্টেজটা আমার পুরো নেওয়া উচিত। এবং মোস্ট অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আপনি দেখেন তারা দে ডু দ্য সেম, দুটা কারণে। একটা হচ্ছে যে ওরা কি 12 জনের দল ঘোষণা করে মোস্টলি ইভেন ওয়ান ডে বিকজ তাদের সুবিধাটা কি হচ্ছে আপনার কোনো আর মত পার্থক্য সুযোগ থাকছে না এবং কমিউনিকেশন গ্যাপটা থাকে। দেন এই 13-14 নম্বর প্লেয়ার যদি সিজনে মোস্টলি খেলা হয় তারা অন্য কোনো খেলায় খেলতে চলে যেতে পারে, ওকে, সো দ্য নেক্সট টেস্ট ম্যাচের আগে আবার তারা আসলো খেলে আসলো। তৃতীয়ত হচ্ছে যে এই অনেকে কিন্তু খুব কমফোর্ট জোনে থাকে, আমি তো জাতীয় দলে আছি, ফার্স্ট 11-এ খেলি বা না খেলি, এটাকে একটা প্রেশার একটা হওয়া উচিত প্লেয়ারদের মধ্যে যে আমি প্রথম 11 জনের সুযোগ পেলাম না, আমরা দলে নাই। হ্যাঁ, এখন আপনি যেটা বলছেন যে আমি অলওয়েজ বিট 7 জনের বেশি ব্যাটসম্যান খেলানোর পক্ষে না, ওকে। হ্যাঁ, এর পরবর্তী পর্যায়ে এখন দেখা যেতে পারে যে উইকেটে যদি আমরা ঘাস রেখে চ্যালেঞ্জ নেই তাহলে আমি 3 সিমারের জন্য যাব, আদারওয়াইজ নাহলে আমি জুবায়ের এবং তাইজুলের মধ্যে তাইজুল তো থাকবেই অবশ্যই। এখন জুবায়ের এবং আরেকজন পেসারের মধ্যে আপনারা রাইট, আমি বেসিক্যালি সৌম্য সরকারকে তার যে পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে ভেরি গুড, আমার এখানে কিছু আপত্তি আছে যে তাকে এই লেট অর্ডারে এনে মানে একটা অপচয় আমার কাছে মনে হয় যে তাকে আমি বিশ্বাসটা ফেইটটা তার উপর আমি উপরে রাখতে চাই, কারণ হি ইজ নট ভেরি প্রুভেন ওই জায়গাতে, রাইট। তো এই জায়গাতে আমার এই সিলেকশনটা এর আগের টেস্ট আমরা জিতেছি, বাট সেখানে আমার ইয়ে ছিল, বাট খুবই একটা ট্যালেন্টেড প্লেয়ার, ভালো প্লেয়ার। এইখানে কেন ঠিক যদি নিতেই হয় নাসিরের মতো খেলোয়াড় ছিল তাদেরকে আনতে পারতাম। আমার একটু অ্যাটাকিং জোনে আমি খেলতে চাই, আমি জানি যে জয় আর পরাজয় টেস্ট এইটাই থেকে একটা সুযোগ থাকে যে টেস্ট ম্যাচ ড্র করার, সো সেই জায়গা থেকে আমি লড়াইয়ের একটা মানসিকতা নিয়ে দলটাকে করতে চাই। এখানে 6 জন ব্যাটসম্যান তো কমন, মাহমুদুল্লাহ পর্যন্ত আপনি যদি দেখেন, আই মিন তামিম ইমরুল, মুমিনুল, সাকিব, মাহমুদুল্লাহ অ্যান্ড আমাদের ক্যাপ্টেন, রাইট। এরপরে আপনি আসেন, এখানে একটা বিরাট প্রশ্ন আছে যে তার আগে আমি অবতারণা করতে চাই যে মুশফিক কি কিপিং করবে কি করবে না, এটা নিয়ে তো অনেক বড় কথা হচ্ছে। তো এখানে কিন্তু আমার চোখে মুশফিকের হাত থেকে গ্লাভস সরানোর, আনলেস যদি ইনজোর্ড না থাকেন রিয়েলি, এটা কথা আসছে, তাহলে টিমের ব্যালেন্স কিন্তু অনেক একটা বিরাট চাপ পড়বে আপনার টিমের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য। তাহলে লিটন দাস অটোমেটিক চলে আসছেন, তো 7 জন কিন্তু হয়েই যাচ্ছে এখানে, ওকে। হ্যাঁ, দেন আপনার দুজন সিমার
এখন আপনি থার্ড সিমারে যাবেন না আপনি আরেকটা স্পিনারকে লোড করবেন। তো বাট বেসিক্যালি আমি মনে হয় না ইন্ডিয়ার এগেনস্টে আমাদের এই সাকিবের পরে আরেকটা স্পিনারই যথেষ্ট, যদি সেখানে উইকেটে সাহায্য করে, বাকিটা রেস্ট আমি সিম অ্যাটাক নিয়েই খেলতে চাই। তার মানে হচ্ছে আপনার টিম দাঁড়ালো হচ্ছে যে আপনি তামিম, ইমরুল, মুমিনুল, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, তারপর আমি শুভগত হোমকে নিয়ে আসবো, শুভাগত হোমকে নিয়ে আসছেন, তারপরে আপনি হচ্ছেন আমি দুই সিমার আর তাইজুল, এটারও 10 জনের হতে তাই না? আপনি লিটন দাসের জায়গাটাও আপনি রেখেছেন আসলে। না, লিটন দাসকে আসলে রাখা যাবে না বেসিক্যালি, আনলেস যদি হয়, যদি লিটন দাস আসে তাহলে আমার বাকি 4টা হয়তো থাকবে, শহীদ থাকবে, মানে 3 সিমার থাকবে আপনার। 3 সিমার ডিপেন্ড করে যদি উইকেটে লাইভ থাকে, আর না থাকলে আমি যদি মনে করি তাহলে আমি দুই স্পিনার যেতে চাই। এই জন্যই যে সাকিব আল হাসান কিন্তু মোটেই সুবিধার বোলিং করছেন না, যে কোনো কারণেই হোক। আর যদি ভালো করেন ওয়েল এন্ড গুড, আদারওয়াইজ যে কোনো জায়গায় আমার টিমটা ইদার সিমিং অ্যাটাকে থাকবে, অথবা যদি মনে করি যে এটা ঘাস না, তাহলে আমার স্পিনেরটাকে আমি স্ট্রেংথেন করবো, যে কোনো একটা জায়গায় আমি স্ট্রেংথেনে যাবো। আর একটা জায়গায় সমস্যা যে গরম অনেক, সে কারণেই 2টা সিমারের জন্য বল করা লম্বা স্পেল অত্যন্ত কঠিন। সো সবকিছুকে বিবেচনা এনে যারা মাঠে আছেন তারাই আসলে বেস্ট একটা টিমটা করতে পারবেন, বাট অ্যাটাকিং একটা ইয়েতে আমি থাকতে চাই এবং 7 জন ব্যাটসম্যানের বেশি খেলাতে চাই না। আমি একটু লিপু ভাই এই প্রসঙ্গে বলি যে আমাদের যে একটা ইদানিং একটা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে গ্যাপ বিটুইন টিম ম্যানেজমেন্ট অ্যান্ড সিলেকশন কমিটি, যেটা আসলে এক ধরনের এখন প্রকাশ্য হয়ে গেছে, যে 2-1টা প্লেয়ারের বিষয়ে টিম ম্যানেজমেন্ট স্পেশালি কোচের খুব বেশি চাহিদা আছে, আবার তাদের বিষয়ে সিলেক্টরদের এক ধরনের গোস্লো অ্যাটিটিউড আছে। এখন কোনটা ঠিক কোনটা বেঠিক এটা দিন আগে এটা আসলে সর্ট আউট করা উচিত। লিপু ভাই 12 জনের কথা বললেন, আমার কাছে মনে হয় এই জায়গাগুলো একটু ক্লিয়ার করা উচিত, যে কি হয় যে টেস্ট যখন একটা সিলেকশন কমিটি থাকে, আমি যদিও ব্যক্তিগতভাবে সিলেকশন কমিটির খুব বেশি ক্ষমতার পক্ষে না, কিন্তু ক্রিকেটের যে তাতে হচ্ছে সিলেকশন কমিটি থেকে যে 14 জন তারা করেন বা 15 জন করেন, টিম ম্যানেজমেন্ট যে 11 জন করে, সেটা ওয়ান অফ দ্য রিজন হিস্টোরিক্যালি যে কারণে করা হয়, যেহেতু দল বিদেশে যায়, বিদেশে গেলে ওই সময় তো আর সিলেক্টর আগের আমলে, আমি ট্রেডিশনালি বলছি, যোগাযোগের সুযোগ ছিল না, ফলে ওই অথরিটিটুকু মোটামুটি ক্যাপ্টেনের কাছে ছিল। এখন যেহেতু এই সময় নেই, এবং হোমে কিন্তু সব সময় সিলেক্টরদের একটা সে থাকে 11 করার পিছনে। তা আমাদের দেশে এখন যেটা হচ্ছে, আমরা একদম ভেবে নিচ্ছি যে 14 জন দেওয়ার পর তাদের আসলে কোনো ইয়া নাই, মনে 2 জনের দল। বিষয় আমার মনে হয় মামুন আপনি এটা নিয়ে নিশ্চয়ই বলবেন, আমি একটু ইশতিয়াক ভাই টিমটা একটু শুনি। ইশতিয়াক ভাই, আপনার টিমের মধ্যে লিপু ভাই টিমের থেকে কোনো ডিফারেন্স আছে কিনা? টিমের মধ্যে একটাই যেটা এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, যে মুশফিকের কিপিং নিয়ে একটুখানি আমি সন্দিহান। আচ্ছা, যদি মুশফিক 100% যদি ফিট না, আমি তার কিপিং এর ব্যাপারে, আচ্ছা কিপিং এর ব্যাপারে, বিকজ সে যদি 100% ফিট না, তার আঙ্গুলে ব্যথা সেন্সিটিভ, এখন কিপিং যদি 5 দিনের টেস্ট ম্যাচ হয়, সেক্ষেত্রে কতখানি রিস্ক নেবে থিঙ্ক ট্যাঙ্কস, কারণ আগামীতে আরো সিরিজ আছে। সুতরাং মুশফিকের মতো একটা ভেরি ভ্যালুয়েবল প্লেয়ারকে সেই চান্সটা আমার মনে হয় যে হয়তোবা আই হোপ যেন না নেয়, সেই ক্ষেত্রে লিটন দাস অটোমেটিকলি কামস ইন। আবার অ্যাজ ফার এজ দ্য টিম ইজ কনসার্ন, আমার মনে হয় যে এখন লাস্ট মোমেন্ট পর্যন্ত উইকেটটা কিরকম করে, আমি আশা করবো যে কিছুটা হলেও স্পিনার্সদের অ্যাসিস্ট করে, এবং কিছুটা হলেও যেটা মাউন্ট বললো যে 800-900 রান করার মতো যেন একটা উইকেট থাকে, যেখানে ব্যাটসম্যানরা এসে ভরি ভরি যেন রান করে, সো দ্যাট বোথ টিমস গেট ইকুয়াল অপরচুনিটি টু গো ফর বিগ রানস। সেটা যদি আমরা মাথায় রেখে সে উইকেট যেটা বললাম যে কিছুটা স্পিন অ্যাসিস্ট করে, এবং আদারওয়াইজ স্পোর্টিং উইকেট, যেখানে ব্যাটসম্যান ফ্রেন্ডলি উইকেট হয়, আমার আই উইল ইনক্লুড বোথ ইন দ্যাট কেস জুবাইর হোসেন এবং তাইজুল ইসলাম। ওকে, মানে আপনি জুবাইর হোসেনকেও চাচ্ছেন বা তাইজুল ইসলাম। আমার টিম ইমরুল, তামিম, মোমিনুল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব, মুশফিক, লিটন দাস, এন্ড দেন কামস, যদি অ্যাজ আই সেড, যদি উইকেটটা একটু অ্যাসিস্ট্যান্স পায়, বাড়তি প্লেয়ারটা হচ্ছে জুবাইর হোসেন। আদারওয়াইজ আই এগ্রি উইথ লিপু, ইটস আ ভেরি ভ্যালিড পয়েন্ট। 5 দিন ধরে এই গরমের মধ্যে আপনি যদি 2 সিমারকে নিয়ে খেলেন, সেখানে হয়তো বা একটু উইক হয়ে যায় বোলিং, ইয়েটা বার্ডেনটা খুব বেশি স্পিনারের উপরে হয়ে যায়, এইসব ধরনের প্লাসিড উইকেটে ব্যাটসম্যান আর গোয়িং টু পাইল আপ হিউজ রানস। সো সেই ক্ষেত্রে আমি আবুল হাসানকে ফেভার করব। ওকে, ইভেন দো আবুল হাসান, কিন্তু আপনার দলে সৌম্য সরকার থাকছে না, সৌম্য সরকারও থাকছে না, আমি শুভগত হোমকেও রাখবো না। আপনি সৌম্য সরকার, শুভগত হোমকে বাদ দিচ্ছেন, আর রুবেল, আপনার দলে জুবাইর হোসেন আর আবুল হাসান, দুইটার একটা। ওকে, নাম্বার 7 রুবেল, আর বাকিগুলি মোহাম্মদ শহীদ এবং তাইজুল ইসলাম। দিস উইল বি মাই আইডিয়াল সাইড। টাচ এন্ড গো বিটুইন আবুল হাসান এন্ড তাইজুল ইসলাম। আমার মনে হয় আমরা এটা বিরতি নিয়ে এসে মামুন আপনার কথা একটু আমরা শুনতে চাই, যে টিম সম্পর্কে লিপু ভাই
তার যুক্তি বলেছেন পরিষ্কার, ইশতিয়াক ভাইও তার যুক্তি পরিষ্কারভাবে তুলে ধরেছেন। আমরা একটু বিরতি নিয়ে ফিরে আসছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। মামুন, আপনার টেস্ট বাংলাদেশ দল সম্পর্কে একটু বলুন। না, এটা হচ্ছে আমরা যে আলোচনা করছি, মানে লিপু যেটা বললেন অনেকটা তো হাইপোথেটিক্যাল যে উইকেটটা আসলে কেমন থাকবে, বাট হাইপোথেটিক্যাল হলেও আমরা যতটুক মানে যে চিন্তার কথা জানি, ফতুল্লাহ টেস্ট আয়োজনের পেছনে যে চিন্তা সেটা হচ্ছে যে একটা একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট রাখা, মিরপুরে না রাখার ফলে আমরা ধরে নিতে পারি যে একদম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে। সো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট যখন হবে তখন আসলে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট আসলে বলার বেশি লাগে, মানে বোলিংটা অ্যাপারেন্টলি মনে হয় যে ব্যাটিংটা এসে, কিন্তু আসলে বোলিংটার বেশি দরকার হয়, কারণ বোলারদের তখন অনেক অ্যাডভার্স সিচুয়েশনে বল করতে হয় 2 ইনিংস, এবং ধরে নিতে পারি আমরা ইন্ডিয়ার সঙ্গে ইনিংস হচ্ছে প্রায় অলমোস্ট কমপক্ষে হলো আপনার 80 থেকে 100 ওভার বল করতেই হবে। সো সেখানে 5 জন বোলার লাগবে আসলে। এখন 5 জন বোলারের ক্ষেত্রে যদি মুশফিকের বিষয়টা হয়, সে যদি উইকেট কিপিং করতে পারে তাহলে তো সমস্যা নাই, কিন্তু যদি মুশফিক মানে কোনোভাবে যদি মুশফিকের হয় তাহলে কিন্তু খুব আমাদের হ্যাবক হয়ে যাবে, কারণ আমাদের তখন লিটন দাসকে ইনক্লুড করতে হবে। এবং আরো মজা হচ্ছে লিটন দাস হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান আমরা যদি করি, কিন্তু লিটনকে আমরা টপ অর্ডার খেলাতে পারবো না, বিকজ ইমরুল তামিমকে আপনি ভাঙতে পারবেন না, মমিনুলকে সরাইতে পারবেন না, তারপরে লিটনকে আমরা ব্যাট করাইতে পারি না কিন্তু 7 বা 8 নাম্বার 7, ফলে কিন্তু আপনার লিটনের ব্যাটিং এর পটেনশিয়ালটা আপনি পাবেন না এবং সেকেন্ড উইকেট করে পাবেন, ফলে কিন্তু এটা একটা প্রবলেম। ফলে আমার কাছে মনে হয় লিবুয়ের সঙ্গে আমি একমত যে কোনো না হলে খুব বেশি মানে কি বলে একদম মানে সর্বোচ্চ চেষ্টা করা উচিত যাতে মুশফিকের মানে যে কারণে আমরা টেস্টে আসলে মুশফিক সাকিবের কারণে 13 জনের দল হয়, সেই সুযোগটা যেন এই টেস্টেও থাকে আর কি, এটা গেল একটা। ফলে আমি ধরে নিচ্ছি যে মুশফিক কিপিং করবে, তো মুশফিক কিপিং করলে আসলে জায়গাটা খুব কিছু না, যদি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় তাহলে আমাদের 5 জন বোলার নিতে হবে, কারণ 5 জন বোলার নিতে হলে আসলে শুভাগত হোমকে যদিও অফ স্পিনার হিসেবে আজকেও সিলেক্টর বলেছেন, কিন্তু আমি আসলে খুব কনভিন্স না যে তাকে বোলার হিসেবে ধরা, ফলে আমি একজন বোলার বাড়ানোর পক্ষে। এবং এখানেও একটা ইন্টারেস্টিং, আমি যেটা বলছিলাম যে ইন্ডিয়ার সঙ্গে একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন হয়, যে দেখেন ইন্ডিয়ার সঙ্গে হচ্ছে আপনি বোলার বাড়াবেন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, পেসারদের 7 জনই, তার মানে আপনি স্পিনার বেশি নিতে চাইবেন, তাই তো স্পিনার লম্বা স্পেলে বল করতে পারে 20 ওভার পর্যন্ত, কিন্তু এখন ইন্ডিয়া আবার স্পিনে খুবই স্ট্রং, ফলে হচ্ছে কি এটা খুবই ডালেমা। কিন্তু লিবু ভাইয়ের মতো যদি উইকেটে ঘাস থাকে তাহলে কিন্তু সহজ, তাহলে কিন্তু তখন আপনি পেসার নেবেন, কিন্তু ঘাস না থাকলে আপনার বোলার লাগবে স্পিনার। আমাদেরও স্ট্রেংথ স্পিনার, আমাদের থার্ড পেসার কিন্তু আলামিন আবুল হাসান, আমি জানি ওর কি প্রবলেম, ওর ডোমেস্টিকে যেরকম পটেনশিয়াল থাকে ইন্টারন্যাশনালি এখন দেখাতে পারে নাই, ফলে ইনজুরি প্রন, মানে ওই টেস্টে কিন্তু ওই ব্রেকডাউনের চান্স আছে। তো ফলে এই সব কিছু মিলে আসলে একজন স্পিনের দিকে যেতে হবে, এবং স্পিনের দিকে গেলে আমি আসলে জুবাইরের দিকে যাওয়ার পক্ষে। এখানেও রিস্ক ইন্ডিয়ার এগেনস্টে বল করা, একটা তরুণ বোলার, বাট স্টিল আমি মনে করি একজন লেগ স্পিনার টেস্টে খেলানো উচিত, কারণ যত বড় ব্যাটসম্যান হোক, যত ভালো ব্যাটিং হোক, লেগ স্পিনে খেলা মানে একটু হিসাব করে খেলতে হবে, তুলনামূলক কঠিন মানে বিকজ ইটস মানে দ্য আর্ট অফ বোলিং এর কারণে এটা আমি মনে করি যে এটা জুবাইরের জন্য এটা খুব মানে কঠিন হয়ে যেতে পারে, যে ইন্ডিয়ার এগেইনস্টে লেগ স্পিনার বল করা ওর জন্য কিন্তু খুবই ডেডওয়েট হতে পারে, বাট আমাদের মাথায় রাখতে হবে, ওইটা মাথায় রেখে যেন ওকে খেলাই, আর খেলাইলেও যে এটা যে কোনো কিছু হতে পারে, কিন্তু স্টিল একটা চান্স দেওয়া। লিপু ভাই, যারা এই টেস্ট দলে বাদ পড়লেন তাদের নিয়ে একটু আপনার কাছে শুনতে চাইবো, বিশেষ করে আমাদের একজন দর্শক উনি জানতে চাইছিলেন যে আলামিন কেন খেলবেন না, বা আলামিনের, আমি একটু যোগ করে আমাদের রিসার্চ টিমও বলছে যে আলামিনের স্ট্যাটাসটা আসলে আমরা জানতে পারলে ভালো, আলামিনকে কি বিবেচনাই করছে না সিলেক্টররা নাকি কি? আর নাসির হোসেন, সাব্বির রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ, তাসকিনের ব্যাপারটা অবশ্য আমরা জানি যে তাসকিনকে এখনই আমরা টেস্ট খেলাচ্ছি না, সাব্বির, আরাফাত সানি এবং নাসির হোসেন বিশেষ করে এই নামগুলি খুব বেশি আসছে। যদি সবাইকে ইনক্লুড করতে চাই তাহলে এখানে আসলে সিলেক্টর যেটা চাচ্ছেন স্পেশালাইজ কিছু খেলোয়াড়কে তারা ডেভেলপ করতে যাচ্ছেন একদিনের জন্য, যার জন্য আরাফাত সানি কিংবা সাব্বির খুবই কার্যকর, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে নাসির ডেফিনেটলি তার জায়গা ফেরত পাওয়ার চেষ্টা করবেন কিংবা সিলেক্টরদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন, আমার মনে হয় যে সেই পটেনশিয়ালিটি তার আছে। আমরা আজকাল নাইম ইসলামকে ভুলেই গেছি একদিকে। তো আপনি যে কথা বলছিলেন যে আলামিন, ইনফ্যাক্ট আলামিন যথেষ্ট কার্যকর ছিল এবং ওয়ার্ল্ড কাপে আমরা জানি যে তাকে একটা দলের বিপক্ষে খেলানোর জন্য উদ্গ্রীব ছিল, তো কাজেই তার ফর্ম নিয়ে কিংবা সেগুলো নিয়ে খুব একটা সংশয় হওয়ার কথা নয়। একটা এরকম একটা কি বলে মানে শাস্তির পরে তার ফেরত এসে আবার মাঠে কিন্তু এটা বুঝতে হবে যে ইমিডিয়েটলি পারফর্ম করা একটা খেলোয়াড়ের জন্য কিন্তু এত সহজ নয়, স্পেশালি তাকে তিনি যেভাবে ফেরত এসছেন
অনেকে কিন্তু এখনো ধারণা আছে তিনি কি আসলেই এই ম্যাচ ফিক্সিং কিংবা বাজিকর কারোর সঙ্গে তার একটা যোগাযোগ ছিল, এটা কিন্তু এখন একটা বিভ্রান্তি রয়ে গেছে, 100% ক্লিয়ার করা হয়নি। যদি সেটা না থেকে থাকে তাহলে সেটাকে ক্লিয়ার করলে সামাজিকভাবে তিনি যেভাবে অপদস্থ হয়েছেন তার থেকে তার পরিবার তিনি বেরোয় আসতে পারবেন। কিন্তু তাকে সামাজিক দিক, তাকে ইউনিভার্সিটিতে যেতে হয়, বিভিন্ন জায়গায় চলতে, আমার মনে হয় এটা একটা বিসিবির এটা আরও অনেক আগে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল। আর যদি তিনি কোনো অপরাধ করে থাকেন তাহলে তার শাস্তিও হওয়া উচিত ছিল। আর সেকেন্ডলি যেটা আমি দেখছি যে হাই পারফরমেন্স স্কোয়াডও তিনি নাই, তিনি হাই পারফরমেন্স স্কোয়াডে নাই, এটাও কিন্তু তার বয়স খুব একটা বেশি না। যদি কোনো কারণে তার পারফরমেন্সের কারণে তিনি না আসে থাকেন, জাতীয় লিগে ভালো করতে পারেনি, আমার মনে হয় যখন একটা খেলোয়াড় এরকম একটা বিপর্যয়ের মধ্যে পড়ে তখন তার পাশে এসে দাঁড়ানো দরকার, তাকে কাউন্সিলিং করা দরকার, তাকে আরও মোটিভেট করা দরকার, বাট যে জিনিসটা খুব একটা আমি দেখতে পাচ্ছি না। তবে আল-আমিন ডেফিনেটলি যথেষ্ট কার্যকর বলার এখনো, ইভেন হয়তো আবুল হাসানের জায়গায় তাকে আমি এগিয়ে রাখতাম, যদি কি কারণে বাদ দিয়েছে আমি জানি না। আমি এখনো মনে করি যে আবুল হাসানের জায়গায় আল-আমিন উড হ্যাভ বিন এ বেটার চয়েস। ইশতিয়াক ভাই, শেষ পর্যন্ত আল-আমিন এবং নাসির হোসেনের বাদ পড়াটা নিয়ে আসলে আপনার কাছে একটু শুনতে চাইছি যে টেস্ট টিমে লিবু ভাই বলছিলেন জায়গা ফেরত পাওয়ার জোর দাবিদার নাসির হোসেন, আল-আমিনের ব্যাপারে তো আপনি শুনলেন। নাসির হোসেন তো নিঃসন্দেহে, আমি এখনো বুঝতে পারলাম না যে এই যে 14-15 জনের মধ্যে নাসির হোসেন নাই, এমন কি অপরাধ করলো কিংবা এমন কি নাসির হোসেনের প্রমাণ করা বাকি যে সে টিমেই আসতে পারছে না। আল-আমিনের কথা যেটা লিপু বললো, ইয়েস আই এগ্রি, বাট অন দি আদার হ্যান্ড যদি সামান্যটুকু যদি ডিসিপ্লিনারি কিংবা যে অভিযোগের ব্যাপারে যে কিছুটা যদি সন্দেহ থেকে থাকে যে বুকিজদের সাথে কিংবা বেটিং কিংবা ওই ধরনের যদি কোনো রকমের তার লিঙ্ক আপ যদি থেকে থাকে, আশা করি নাই, যদি দেন ইন দ্যাট কেস ডিসিপ্লিনারি মেজার্স তার এগেনস্টে নেওয়া হয়েছে এবং সেটাই যদি হয়ে থাকে, ইয়েস ইউ শুড কাম আউট ইন দি ওপেন। এটাকে কোনো রকমের আমার মনে হয় যে অ্যাবসলিউটলি রাইট, এটা তার সামাজিক একটা মানে আসলে তার কি হয়েছে সেটা আসলে বলা উচিত, তার স্ট্যাটাসটা জানা উচিত, কারণ হি ইজ আ প্রমিসিং প্লেয়ার এবং তাকে হি শুড বি অ্যালাউড টু ওভারকাম দিস সিচুয়েশন। কারণ বাংলাদেশ টিমে কিন্তু মাশরাফির পরে আমার মনে হয় যে ইদানিংকালে যদি আমরা ফাস্ট বোলার দেখি, ফাস্ট বোলার হি হ্যাজ বিন সাকসেসফুল। ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলেছে, সে যেখানেই সুযোগ পেয়েছে ভালো খেলেছে। তার অ্যাকশনের পরে মেবি হি ইজ নট ব্যাক ইন টু হিজ ওন রিদম, কিংবা তার অ্যাকশনের কারণে যে ইফেক্টিভনেসটা ছিল সেটা কতখানি আছে না আছে সেটা কোচ এবং সিলেক্টার্সরা বলতে পারবে। কিন্তু যদি এইগুলা যদি না থেকে থাকে, আমার মনে হয় যে দিস ইয়াং ফেলো ডিজার্ভস অ্যান অপরচুনিটি টু বি ট্রিটেড ফেয়ারলি। এবং সেম গোজ উইথ নাসির হোসেন। নাসির হোসেন শুড হ্যাভ বিন অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য টিম। আমার কাছে আমি বোধগম্য না যে ওর মতো প্লেয়ার কিভাবে টিমে নাই। মামুন, আল-আমিন যখন দেশে ফেরত আসেন সেই অস্ট্রেলিয়া থেকে, সেই সময় আপনি অস্ট্রেলিয়াতে ছিলেন, এখনকার আল-আমিনের স্ট্যাটাসটা কি, আসলে বিসিবি কি বলছে এই প্রশ্নে, এবং নাসির হোসেন সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে খুব সংক্ষেপে যদি একটু বলেন। আসলে যতটুকু বলা হয়েছে আসলে হয়তো কি প্রত্যেকটা ইস্যুতে আমি আমার কাছে যখন আসছে তখন প্রায় সব বলা হয়ে যাচ্ছে, এটা করা মুশকিল হচ্ছে। যাই হোক, এবারটা ওকে দিয়ে শুরু করতে হবে। তো যাই হোক, এখানে যেটা হচ্ছে, আর আমরা যদি কোনো ডিবেটেবল ইস্যু নিয়ে আলোচনা করছি না, আল-আমিনের কেস তখন স্পেসিফিক্যালি তখন বলা হয়েছিল যে বুকিদের সঙ্গে তার কানেকশন, এবং তখন আমাদের যেটা বলা হয়েছিল যে তাকে মানে আকসু জিনিসটা নিয়ে কোয়েরি করছে, এবং তখন টিম ম্যানেজমেন্ট মনে করছিল যে এরকম একটা প্লেয়ার টিমের সঙ্গে থাকলে টিমের ফোকাসটা ডিস্টার্ব হবে, ফলে সেই পয়েন্টে আমরা ঠিক ছিলাম। এখন আমি যতটুকু জানি আনঅফিশিয়ালি সেটা হচ্ছে টিম ম্যানেজমেন্ট আসলে তারা মনে করে যে যেহেতু তাদের কেউ তাদের নেতৃত্বের অংশটুকু তার আচরণকে ফিশি মনে করে, ফলে সেরকম একটা প্লেয়ারকে আসলে তারা টিমের মধ্যে আসলে ওয়েলকাম করে না। এখন আপনি যে প্রশ্নটা করেন, আমি আমার কাছে সেটাই প্রশ্ন, এই কথা বললে এই প্রশ্নই আসে যে যদি এরকম হয়ে থাকে কারোর বিরুদ্ধে অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে আপনি বছর পর বছর কাউকে শাস্তি দিতে পারেন না, তার মধ্যে শাস্তি তাকে দেওয়া হচ্ছে, এবং অফিসিয়ালি আবার আপনি বলছেন যে সেরকম কোনো অভিযোগ নাই। অফিসিয়ালি কিন্তু ক্রিকেট প্রথম ক্যাটাগরিক্যালি বলেছে যে না, আল-আমিনের বিরুদ্ধে এরকম আকসু কোনো তদন্ত করেনি বা এরকম কিছু হয়নি। তার মানে পুরো জিনিসটা হচ্ছে আমাদের সন্দেহ। এখন হতে পারে যে একদম টিম ম্যানেজমেন্ট সন্দেহ করতে পারে কাউকে, সন্দেহ করলে তাইলে তাকে আপনার একটা কমিটি করতে হবে, তদন্ত কমিটি বা হোয়াট এভার দ্য প্রসেস, একটা লিগাল প্রসেস করে তাকে গিলটি হিসেবে শাস্তি দিতে হবে, অথবা তাকে মানে খেলতে দিতে হবে, ইয়ে করতে হবে। মানে এখানে আমার কাছে মনে হয় আমাদের ইদানিং একটা ব্যাপার হয়েছে, আমি জানি না, যে আমাদের সন্দেহের কারণে, কারো ইচ্ছার কারণে, অনিচ্ছার কারণে এই জায়গাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এবং ওই আমি শুরুতে যে কথাটা বলছিলাম, আমি প্রোঅ্যাক্টিভ হয়ে যেটা বললাম যে এই যে সিলেকশনের একজনের পছন্দ আরেকজনের হচ্ছে না, এইসব টানা হেঁচড়ার কারণে কোনো প্লেয়ার কিন্তু এর বলি হতে যাচ্ছে। ইন্ডিভিজুয়াল প্লেয়ার যার হচ্ছে কোনো দোষ নাই,
কিন্তু হয়তো তাকে লিবুয়ে খুব পছন্দ করে, আমি খুবই অপছন্দ করি, মানে জাস্ট এইটাই তার অপরাধ। মানে অপরাধ হচ্ছে লিবুয়ে তাকে পছন্দ করে, এই জন্য তো আমি তাকে অপছন্দ করা শুরু করেছি, কারণ আমি লিবুয়েকে পছন্দ করি না। মানে এরকম ঘটনা কিন্তু দুই একটা কেসে ঘটছে, এবং তার ফলে কি হচ্ছে ওই প্লেয়ারটা কিন্তু এক ধরনের just তার অবস্থা হচ্ছে পিং পং বলের মতো, এদিক ওইদিক খেয়ে শেষ পর্যন্ত কি ওই বলটা শেষ হয়ে যাবে, গেমটা শেষ হয়ে যাবে। সো এই জায়গাগুলো আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের আসলে এটা দেখা উচিত, কারণ মানে কোনো একটা প্লেয়ারকে এইরকম, আর অপরাধটাকে, অপরাধটা আপনি বলছেন ম্যাচ ফিক্সিং, সো এইটা এমন একটা অপরাধ যে এটা আপনাকে হয় প্রমাণ করতে হবে আর না তাকে নির্দেশ ঘোষণা করতে হবে, এবং এটা আপনারই অ্যাবসলিউটলি আপনার দায়িত্ব, এবং তাকে বিবেচ্য রাখতে হবে, মানে সিলেক্টররা যেটা বিবেচনা করতে হবে তাদের। এখানে একটা জিনিস আমি যোগ করি, বিকজ পরে আর এটা সামঞ্জস্যিক হবে না। আমরা কিছুদিন আগে মামুন আই বিলিভ গণমাধ্যমে আমরা দেখলাম যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের একটা খেলা মধ্যে কিছু পাতানোর অভিযোগ এসছে, একটা গণমাধ্যমে এটা টেলিফোনে আলাপও আমরা শুনেছি, এবং সেটার ব্যাপারে একটা তদন্ত কমিটি হয়েছে। তো সেখানে অভিযুক্ত একজনকে আমি দেখতে পেলাম যে তিনি হাই পারফরমেন্সের কোচিং এর দায়িত্ব পালন করছেন এবং টেলিভিশনে কথা বলছেন। যদি অভিযোগ উঠেই থাকে, তদন্ত কমিটি গঠিত হয়েই থাকে, তাহলে সবাই আমার খেলোয়াড়, সবাই আমার প্রিয়, why this double standard? I just want to ask, why this double standard? তিনি কথা বলছেন, ট্রেনিং করাচ্ছেন, তার ব্যাপারে কিছু না, আর আলামিনের ব্যাপার নিয়ে এত উচ্চবাচ্য, মানে কি হয়ে গেল? আমি আসলে একটু আমি এড করে দিই, এটা হচ্ছে কি ওই ইয়ার মানে একদম আপনি তো ল রিপোর্ট করেছেন একসময়, জানেন যে প্রাইমা ফেসি বলে একটা জিনিস থাকে, ওই আলামিনের ক্ষেত্রে যেটা হয়েছে যে এমনি অভিযোগ উঠলে কিন্তু প্রাইমা ফেসি হয় না, অভিযোগ হচ্ছে যে কিছু যদি সাবস্টেন্সিয়াল থাকে এবং যারা আপনার নেতৃত্বে, যারা আপনাকে ডিল করবেন, তাদের কাছে যদি মনে হয় যে না আসলে অভিযোগের সত্যতা আছে, তাহলে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে বাইরে রাখতে পারে। বাট সাবজেক্ট ইজ দ্যাট, তখন আপনাকে ওই অভিযোগের ভিত্তিতে ফার্দার প্রসেসে যেতে হবে অথবা তাকে ক্লিয়ার করতে হবে, এরকম। এই সেটি নিয়ে আমরা আসলে পরে আরো একটি মানে এরকম একটি অনুষ্ঠান করেই আসলে কথা বলা উচিত আর কি, মানে যাতে বোর্ডের বা সিলেক্টরের লোকজন থাকেন। আমরা পরবর্তী যে প্রসঙ্গে যেতে চাই সেটা হচ্ছে যে ভারতীয় যে টেস্ট দলটি আমাদের এখানে খেলতে আসছে, তাদের মধ্যে কোন খেলোয়াড়দের থেকে আমাদের বাড়তি নজর রাখতে হবে, এরকম কোন খেলোয়াড় আছে কিনা, এবং কাউকে আমাদের বেশি মনোযোগ দিতে হবে কিনা। লিপু ভাই দেখাচ্ছেন যে মামুনকে দিয়ে কথাটি শুরু করার জন্য, আমরা দেখছি বিরতি থেকে ফিরে এসে মামুন এই বিষয়ে কি বলে। আমরা ফিরছি বিরতিতে। ফিরলাম আজকে বাংলাদেশে। মোসাম্মদ মামুন, ভারতের কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের প্রতি আমাদের বেশি মনোযোগ দেওয়া দরকার আছে কিনা? না, টিম গেমে আসলে ঠিক এটা, এই মনোযোগটুকু আসলে কোনো একজনের দিকে বেশি দিলে সেটা খুব কাজ করে না। যেমন ধরেন ওয়ার্ল্ড কাপ আমরা যেটা করলাম, আমরা তো বিরাট কোহলিকে, আমরা যদি ধরি বিরাট কোহলি তো মেইন প্লেয়ার ওদের, তাকে আমরা আউট করে দিয়েছিলাম অল্পতেই, কিন্তু স্টিল তো আমরা শেষ পর্যন্ত ওরা অনেক রান করেছে। ফলে এটা আসলে খুব মানে কোনো প্লেয়ারের দিকে কনসেন্ট্রেশন করা খুব কাজের না, বাট স্টিল মানে এটা মনে রাখতে হবে। আমি যেটা মনে করি যে এখন যে ভারতীয় যে টিম, সেই টিমকে যদি আপনি ধরেন, তাহলে কোহলি একমাত্র আমাদের মানের চেয়ে আগানো, বাকি সবাই কিন্তু তারা হয়তো তাদের ব্যাটিং লাইনে বাংলাদেশটা হয়তো ভালো, কিন্তু যে মান যদি আমি মানে ক্লাস যদি বলি, তাহলে যে ওয়ান ক্লাস এভাব না। ঠিক আছে, তারা তো 19-20 গিভেন ডেতে তো তাদেরকেও ভালো খেলে, আবার কোনো কোনো গিভেন ডেতে বাংলাদেশের ব্যাটিংও কিন্তু আপনি যদি ধরেন আমাদের মুশফিক, সাকিব, তামিম যদি অন সং থাকে, তাহলে কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং যে খুব মানে আমাদের আগানো, ইটস নট দ্যাট। আমি বরং ইকুয়াল মনে করি, শুধু আমি মনে করি যে বিরাট কোহলি ইজ এ ক্লাস এভাব। এটা মানে মানে বর্তমান ক্রিকেটের স্ট্যান্ডার্ড ইজ ওয়ান অফ দ্য ফাইনাল ব্যাটসম্যান। ফলে আলাদাভাবে তো তার দিকে মানে সে তাদের আইকন প্লেয়ার, টপ প্লেয়ার, দেন এগেইন এইবার তো সে ফুল সিরিজে প্রথম ক্যাপ্টেন্সি করছে। তো সেই পয়েন্ট থেকে চিন্তা করলে বিরাট কোহলি ইজ দ্য প্লেয়ার যার দিকে আপনার মনে করেন যে ভাইটাল হতে পারে এবং আমাদেরও ইয়ে থাকবে। বাকি সব জায়গাগুলোতে খুব বেশি তফাৎ নাই, বরং এবার ইন্টারেস্টিংলি যেটা হবে যে আমাদের এই মানে পেস বোলিং এর ইন্ডিয়ার তো ট্রেডিশনালি ওদের স্পিন হচ্ছে, যে কারণে সবাই আমরা ভয় পাই। সেখানে যে ভারত মনে করেন যে খুব যে এগিয়ে আছে আমাদের চেয়ে, তা না, বরং আমি তো মনে করি যে স্পিনে আসলে স্পিন পুরো পৃথিবীতে আসলে স্পিন প্রতিভার একটা আকাল চলছে। ফলে এখানেও ইকুয়াল, বরং যেটা হতে পারে মজার ব্যাপার যেটা করতে পারে যে হতে থাকলে যে ইন্ডিয়ার পেস বোলিংটাই দেখা যেতে পারে যে আমাদের চেয়ে এগিয়ে তারাই হতে পারে। সেইটা তো বটে। আমি ইস্তাকবের কাছে এই প্রসঙ্গে আসছিলাম যে ভারতীয় পেস বোলাররা নির্দিষ্ট লাইন লেংথে বল করে কিন্তু বড় বড় দলকে অনেক ট্রাবলে ফেলছে। মানে যদিও বলের মধ্যে খুব বেশি কিছু নেই, কিন্তু সামি, উমেশ যাদব, আরেকজন যে একজন আছে শর্মা, আর মনোজ না কি নাম, মোহিত শর্মা, তো এদের খেলার ক্ষেত্রে আমাদের ব্যাটসম্যানদের কি বেশি মনে রাখতে হবে বলে আপনি মনে করেন? মানে ওরা একই জায়গায় বল করে একই রকম বলই করছে না? আমার মনে হয় বাংলাদেশের ব্যাটসম্যান এখন যে ধরনের কনফিডেন্স নিয়ে আছে, যেরকম পাকিস্তানের এগেইনস্টে যে খেললো, পাকিস্তান কিন্তু খুব স্ট্রং একটা বোলিং সাইড। পাকিস্তানের যদি আমরা টিমটাকে যদি দেখি, ব্যাটিং, ফিল্ডিং, বোলিং এর মধ্যে পাকিস্তান টিম ওয়াজ আ ভেরি ভেরি স্ট্রং বোলিং সাইড। তো সেটার এগেইনস্টে যেরকম পারফর্ম করলো, আমার মনে হয় যে তুলনা যদি করি পাকিস্তান বোলিং অ্যাটাক এবং ইন্ডিয়ান বোলিং অ্যাটাক, আই থিঙ্ক পাকিস্তান বোলিং অ্যাটাক মাচ আহেড, মাচ মোর পোটেন্ট।
আর এদিক দিয়ে আমার ফাস্ট বোলার থেকে বেশি যদি চিন্তা করার যদি আদৌ থাকে, আমার মনে হয় স্পিনার্সদেরকে নিয়ে যদি কিছু চিন্তার কারণ থেকে থাকে, দ্যাট উইল বি আশ্বিন অর হরভজন, দুইটার একটা। হরভজনও আছে, বাট আমি জানি না ফাইনালি সে টেস্ট টিমে খেলবে কিনা। অ্যান্ড অলসো উইকেটটার উপরে ডিপেন্ড করবে, সে বাংলাদেশ যদি ব্যাটিং করে আর্লি উইকেটস, যদি ওপেনার্সরা যদি খেলে ফেলে দি ফার্স্ট আওয়ার, সেটা ব্যাটিং করুক কিংবা বোলিং করুক, আমার মনে হয় যে ইন্ডিয়ান বোলিং নিয়ে খুব এমন কোনো কিছু বোলিং অ্যাটাক নাই যেটা নিয়ে বাংলাদেশ বাড়তি কোনো একটা চিন্তার কোনো কারণ হবে। আপনি কি সেরকম মনে করছেন ইন্ডিয়ান বোলিং অ্যাটাক আসলে বাড়তি চিন্তার? অলরাইট, এখন তো দুইটা ইনিংস দেখো, একটা ইনিংসে খুব একটা চিন্তা করলাম না, বাট ফোর্থ ইনিংসে গিয়ে চিন্তার কারণ হয়ে যেতে পারে। স্পেশালি আমি হরভজন সিংকে কিন্তু এগিয়ে রাখবে, স্পেশালি যে চিন্তাটা ইন্ডিয়ান সিলেক্টররা করেছে খুবই যুক্তি। কিন্তু বাংলাদেশ টিম কিন্তু বাংলাদেশের ক্রিকেট সবই লেফট আর্ম স্পিন নির্ভর। সো আমাদের প্র্যাকটিস খেলা সবকিছু কিন্তু বাহাতি স্পিনের এগেনস্টে। অনেকদিন পর একটা চ্যালেঞ্জ আসবে, দুটো ডান হাতের অফ স্পিনার বল করবে আমাদের। মোস্টলি লাইন আপের 5 জন ফ্রন্ট লাইনের অলমোস্ট বাহাতি। সো এটা একটা চ্যালেঞ্জ, তারা কিভাবে হ্যান্ডেল করে, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। সামান্য দ্রুতগতি সম্পন্ন বোলার আছে ভারতের, উমেশ যাদব কিংবা অ্যারন, এরা বিট কুইকার। বাট যে জিনিসটা অ্যাডভান্টেজ আমি মনে করি, অনেক সময় বাহাতি সিমারের এগেনস্টে খেলাটা অনেক সময় ডিসকমফোর্ট জোন থাকে, যেটা আমরা পাকিস্তানের এগেনস্টে দেখেছি। ওই জায়গায় আমাদের কিছু অ্যাডভান্টেজ থাকবে। অ্যান্ড পাকিস্তানি বোলারদের রিভার্স সুইংয়ের যতটা কুশলতা, আমার মনে হয় ভারতীয় দলের হয়তো ঠিক বোলারদের ওই কুশলতার মাত্রাটা ওই জায়গায় নেই। সবকিছুর বড় কথা হচ্ছে যে লম্বা ইনিংস যদি আমরা খেলতে পারি, এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এই উইকেটটা ফতুল্লার যথেষ্ট সহায়ক লম্বা ইনিংস খেলার জন্য, বোলারদেরকে ক্লান্ত করে দেওয়ার জন্য, হতাশ করে দেওয়ার জন্য, স্পেশালি সিমারদের। যদি যেটা দেখেছি ইতিপূর্বে সেটাই সেরকম বিহেভ করে। এবং আমরা যে এখন অনেক ভালো করেছি, ভালো ছাত্র হয়ে গেছে, ভালো ছাত্রের মতো আচরণটা করতে হবে। অনেক সময় মানুষ যখন খুব বেশি ভালো ফর্মে থাকে, কিছু ব্যাড হ্যাবিট পিক করে ফেলে, ওয়ানডের কিছু ইম্প্রোভাইজেশন শট হয়তো টেস্ট ম্যাচে গিয়েও খেলা শুরু করে দেয়। সো সেই জায়গাগুলো থেকে কিন্তু উত্তরণ হওয়ার কারণেই আমরা টেস্ট ম্যাচে ভালো খেলছি, সেগুলোর কন্টিনিউশনটা দেখতে চাই। অ্যান্ড কিছুটা হলেও ওয়াহাব রিয়াজ বলি বা যেই বলি, বাউন্সারে আমাদেরকে কিছুটা নাজেহাল করেছে আমাদের বেশ কিছু ব্যাটসম্যানরা। বল নতুন এবং শাইনি থাকা অবস্থায় সেই অস্ত্রটা যে প্রয়োগ করবে ইন্ডিয়ান বোলাররা, কোনো সন্দেহ নেই। এই জায়গাটা আমরা কিভাবে সামাল দিব, আমাদের কোচ আমাদের ব্যাটসম্যানদেরকে নিয়ে কতটুকু কাজ করেছে, এটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। ইনশাল্লাহ তারা যথেষ্ট ভালোই করবে। বিরতির পর ফিরে আসবো ইশতিয়াক ভাই আপনার কাছে, এবং যে কথাটি আসলে আমরা খুব জোর গলায় বলছি না, কিন্তু সবার মনে আমাদের এই প্রশ্নটি আসছে, আমাদের দর্শকরাও খুব ফিসফাস করছে, সেটা হচ্ছে সাকিব কি তার বোলিং এর ম্যাজিকটি হারিয়ে ফেললেন কিনা। আমরা সাকিবকে মানে সাকিবের সম্পর্কে একটু আপনাদের কাছে জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম আজকের বাংলাদেশে। সাকিব আল হাসান ম্যাজিক মানে আমরা হারিয়ে ফেললাম কিনা সাকিবের সেই ম্যাজিক, প্রশ্ন করছিলাম বিরতির আগে। আমি তো মনে করি ব্যক্তিগতভাবে আমরা এখনো উই হ্যাভ নট সিন দ্য বেস্ট অফ সাকিব, ওকে, ফ্র্যাঙ্কলি। সে আরও সিরিজ আছে, অস্ট্রেলিয়া আছে, সাউথ আফ্রিকা আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে, অনেক সিরিজ আছে, এই ইন্ডিয়ান সিরিজও আছে। বাট আমার মনে হয় যে ধরনের উইকেটে সে বোলিং করতে হয়েছে তাকে, আমার মনে হয় যে একটুখানি যদি সে সহায়তা পেত, এবং তার বোলিং ইদানিংকালে আমার মনে হয় হি ইজ মোর আ লিটল বিট মোর ফোকাসড অন টি20s এন্ড মোর ইফেক্টিভ ইন রান কম দেয় টেস্ট ক্রিকেটে। এখনো যে মানে আমরা খুব বেশি ডিপেন্ড করি ওর উপরে, এবং সে ইফেক্টিভ তখন হয় যখন কিছুটা হলেও উইকেট থেকে যখন অ্যাসিস্ট্যান্স পায়, এবং একটা যদি উইকেট পায় তখন কিন্তু সে চড়ে যায়। তো সেটা আমরা ইদানিংকালে কিন্তু তাকে আমরা সেটা করতে দেখিনি। এবং বিকজ হি ইজ সাচ এন অলরাউন্ডার, একটা ভালো খেললে দেখা যায় যে সে ব্যাটিংও ভালো খেলছে, কিংবা অলরাউন্ডারের যে বেনিফিটটা, যদি বোলিং না করে সে কিন্তু ব্যাটিংও, আমরা যেটা দেখেছি তার ব্যাটিং কিন্তু ভালো হয়েছে, 2 টেস্ট ম্যাচে হি স্কোরড রিজনেবলি ওয়েল, কিন্তু বোলিংয়ে তার সেই লিটল বিট অফ পারচেজ ফ্রম দ্য উইকেটটা আমরা দেখতে পারিনি, হয়তোবা উইকেট থেকে ওই ধরনের সে সহায়তা পায়নি। লিপু ভাই আপনি কি মনে করছেন সাকিবের বোলিং সম্পর্কে? সাকিব ডেফিনেটলি ওয়ার্ল্ডের এত টপ, মানে তার কোয়ালিটি নিয়ে তো কোনো বলার অপেক্ষা রাখে না। তবে আমি যেটা ইশতিয়াক ভাইয়ের সঙ্গে আমি কিছু অংশে একমত যে সাকিব যেখান থেকে একটু উইকেট থেকে টার্ন আছে, এতটুকুই হোক, হি ইজ ডেঞ্জারাস। কিংবা যদি স্কিট করে ইজ ডেঞ্জারাস, বাট যেখানে বল স্লো এবং টার্ন নেই, উইকেট থেকে উইকেটের পেস নেই, কিংবা বাউন্স নেই, স্লাইড, ওখানে
নতুন তাইজুল যতখানি কার্যকর, সাম রিজন আই ফাউন্ড সাকিব ঠিক অতখানি কার্যকর নয়। তো আমার বিশ্বাস যে টি-20 প্রভাব, টায়ার্ডনেসের প্রভাব অনেক কিছুই ফ্যাক্টর। কারণ টেস্ট ম্যাচের যে ফ্লাইটের ব্যাপার থাকে, লুপের ব্যাপার থাকে, সেখানে সেই জিনিসের ব্যাপারে তাকে খুব একটা আগ্রহী দেখি না আমরা, এটা একটা কারণ হতে পারে। মামুন, আপনি কি মনে না, করছেন? প্রথমে আমরা যদি সাকিবকে তো আসলে শুধু বোলার হিসেবে দেখি না, আমরা অলরাউন্ডার হিসেবে যদি দেখি, তাহলে ব্যাটিং এর যে জায়গাটুকু সেখানে কিন্তু সাকিব ইজ স্টিল পারফর্মিং, এবং সেটা মানতেই হবে। আর এখানে যেটা বললেন লিপু ভাই, মানে সেটা তো একদম সাকিব সম্বন্ধে পিওর টেকনিক্যাল ব্যাখ্যা, ফলে আর আমি ওইখানে অ্যাড না করে আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে মনে হয় যে যেহেতু টি-20 ওয়ানডে এগুলো আমাদের প্লেয়ারদের তুলনায় সাকিব অনেক বেশি খেলে, তাকে অনেক বেশি ওই খেলাগুলো অনেক বেশি ভাবতে হয়, ফলে কিন্তু শিফট করে, তারপর অনেকদিন পর টেস্ট খেলি, ফলে টেস্টের বোলিং করা, দেন এগেন সাকিবের প্যাটার্নটাও, বোলিং প্যাটার্নটাও তো আসলে অনেক বেশি হচ্ছে আপনার রান কন্টেইন করে করা, তো ফলে এরকম একটা ব্যাপার আছে। বাট একই সঙ্গে আমার কাছে আরেকটা জিনিস করছে সাকিবের, সেটা হচ্ছে আপনি যদি আমরা হিস্টোরিক্যালি যদি দেখি, তাহলে কিন্তু দেখবেন যে অলওয়েজ পার্টনারশিপ ইজ ইম্পর্টেন্ট বোলিংয়ে। এই কারণে বলা হয় যে দুইজন একজনের হেল্প করে। আমাদের যেটা হয় যে সাকিব এর কিন্তু কোনো সাহায্য থাকে না, এবং আপনি দেখেন এই গত কিছুদিনে এমন অবস্থা হয় যে কোনো ব্রেক থ্রু থাকে না, ফলে সাকিব যখন বলটা পাচ্ছে তখন দেখা যাচ্ছে ব্যাটসম্যানরা অনেক সেটেল হয়ে গেছে, অনেক ক্ষেত্রে দেখা গেলো উইকেট না পাওয়ার জন্য অনেক আগে নিয়ে এসেছে, যখন বলটা নতুন, মানে সাকিবকে কিন্তু অনেক অ্যাডভার্সিটি ফেস করে কিন্তু চ্যালেঞ্জগুলো নিতে হয়। সো আমার কাছে মনে হয় যে শুরুর দিকে যে আমাদের এই পেস বোলিং থেকে যে আমরা সেরকম ব্রেক থ্রু দিতে পারছি না, অন্য কেউ যে সাপোর্ট দিতে পারছে না, সেটাও ওয়ান অফ দ্য রিজন, এটা আমাদের কনসিডারেশনে রাখা উচিত। মামুন, আপনার কাছে একটা অন্য প্রসঙ্গে একটু খুব সংক্ষেপে জানতে চাইবো যে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় টেস্টে মানে টসে জেতার পরও ফিল্ডিং নেওয়া, এই সবকিছু মিলে মুশফিকের অধিনায়কত্বের ক্ষেত্রে বেশ কিছু রক্ষণশীল অধিনায়ককে বলে, আপনি কি মনে করেন যে ও ঠিক আছে, নাকি ওর কিছু চেঞ্জ আনা দরকার? বা না, মুশফিকের অধিনায়কত্ব আসলে এটা প্রশ্নবিদ্ধ, মানে দুটা কারণে। প্রথম হচ্ছে যে যখন মুশফিককে ক্যাপ্টেন করা হয়েছিল তখন ইট ওয়াজ এ ভেরি গুড ডিসিশন, সে কিন্তু টিমকে অনেক বেশি, টিমের যে একটা ডিসঅর্গানাইজ হয়ে গিয়েছিল সেটাকে ফিরিয়ে এনেছে, তার অধীনে কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে, ফলে ওই ডিউ ক্রেডিটটুকু তাকে দিতে হবে। কিন্তু পিওর ক্যাপ্টেন্সির যে জায়গাটা, যেটা নিয়ে হচ্ছে যে মানে যখন কোয়েশ্চেনগুলো আসে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই, এখন এন্ড অফ দ্য ডে হচ্ছে কি বাইরে থেকে তো সমালোচনা করা অনেক সহজ, সেও তো তারও কিন্তু একটা প্ল্যান থাকে যেগুলো হয়তো কাজ করে না, কিন্তু দিনের পর দিন যখন দেখা যায় যে সে যেটা করছে সেটা হচ্ছে না, তখন কিন্তু কোয়েশ্চেনটা উঠবে। এবং কোয়েশ্চেনের ক্ষেত্রে মুশফিককে আসলে অনেক বেশি সতর্ক দেখা যায়, অনেক বেশি ট্রেডিশনাল দেখা যায়। এবং টেস্টে না, মানে টেস্টে আপনার কিছু না কিছু করতে হবে, গ্যাম্বল করতে হবে, চান্স নিতে হবে। আমরা দেখতে পাই যে মুশফিক যখনই দেখা গেল যে একজন বলারের তো দুটা বাউন্ডারি হলো, তখন হয়তো সে এই ফিল্ডটা ছড়িয়ে দিল, তাতে হচ্ছে উইকেট টেকিং আর চান্সটা কমে যায়। কিন্তু টেস্ট উইকেট টেকিং জায়গাটুকু রাখা, এটা আমি মোটাটাকে বললাম আর কি, এরকম আর অনেকগুলো জায়গায় আমরা আসলে খুব দেখতে পাই না। এট দ্য সেম টাইম দেখা উচিত যে আসলে মুশফিকের মানে জিনিসটা হচ্ছে কতটা সে স্বাধীনভাবে ক্যাপ্টেন্সি করতে পারে। আবার হতে পারে যে অতিরিক্ত স্বাধীন হওয়ার কারণেই হয়তো সমস্যাগুলো হচ্ছে, তাকে গাইড করা। আমার মনে হয় পুরো জিনিসটা একটু ভাবা উচিত। ইশতিয়াক ভাই কি মনে করেন? আমি ফ্র্যাঙ্কলি মনে করি যে এক একটা ম্যাচে কিংবা কিছুটা ইসের জন্য মিডিয়া বলেন কিংবা অ্যাডমিনিস্ট্রেশন বলেন একটু বেশি চড়া হয়ে গেছে। আমরা যদি মুশফিকের জায়গার হু এলস আর ইউ গোইং টু মেক আ ক্যাপ্টেন, আমার তো মনে হয় যে হি ইজ দ্য বেস্ট চয়েস এনিওয়েজ, হি ইজ ইয়াং এবং লেট হিম কন্টিনিউ। আমরা আগেও দেখেছি, আমরা যদি অ্যানালাইজ করি যে বাকি যারা 3-4 সিনিয়র প্লেয়ার, মুশফিক যদি না থাকে কে ক্যাপ্টেন হলে বেস্ট হয়, আমার মনে হয় যে দে হ্যাভ অল বিন ট্রাইড। মেবি তামিম ট্রাই করা হয়নি, তামিম should focus more on his batting, opening batting করে, aggressive batting করে, aggressive temperamental, aggressive আমরা মুশফিককে ব্যাটিং থেকে সরানো না, কারণ ক্যাপ্টেন্সি কোনো আমি মনে করি এক একটা কিছু এরার্স সেটা সব ক্যাপ্টেনই করে। আমার মনে হয় যে মুশফিক, ইয়েস I'll agree with মামুন, একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ তার থাকে, বাট হি হ্যাজ ডান ওয়েল, আমাদেরকে ক্রেডিট দিতে হবে তাকে। সর্বশেষ সাবেক ক্যাপ্টেন লিপু ভাই আপনার কাছে আসি, যে আপনার কাছে কি মনে মুশফিকের ক্যাপ্টেন্সির? এখন কি অ্যাটাকিং ক্যাপ্টেন অলওয়েজ প্রেফারেবল। আমি মনে করি ম্যাচ জিততে গেলে আপনাকে আক্রমণাত্মক হতেই হবে, কিন্তু আক্রমণাত্মক হওয়ার মতো যথেষ্ট রান কি আমার ব্যাটসম্যান আমাকে দিচ্ছে, কিংবা আমি কি যথেষ্ট ডিপেন্ড করতে পারছি আমার বোলারদের উপরে, এই একটা জিনিস আমার মনে হয় যে সে তাকে কিছুটা ডিফেন্সিভ করে দিয়েছে। আমি শুধু বলবো আপনার ফরওয়ার্ড শটটাকে ফিল্ডিং করার টেস্ট প্লেয়ার দেখানো, ফিল্ডার দেখানো, আমাকে মমিনুল হককে দাঁড় করে দেওয়া হয়, বেশ কয়েকটা ক্যাচ গেছে, আরেকটা প্লেয়ার দেখান যে কাজ করে যদি মমিনুল না খেলে কে করবে, ওই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। আর একটা জিনিস আমি মনে করি, আপনি ক্যাপ্টেন, আপনার লিডার মাঠে, তো সে থাকবে কি থাকবে না, গণমাধ্যমে এত কথা হয় বোর্ডের তরফ থেকে, এটা সাংঘাতিক আমাকে ইরিটেট করে, একদম ইরিটেট করে। যে যার কাজ, ক্যাপ্টেনের কাজটা যেমন বোর্ডের কর্মকর্তারা করতে পারবে না,
মুশফিকও বোর্ডের কর্মকর্তা কাজটা করতে পারবে না। তো এখানে আমার মনে হয় পাবলিকলি কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। এটা খুবই, আমি অন্য কোনো টেস্ট প্লেইং নেশনে দেখি না। আমার মনে হয় এই চর্চাটা বোধহয় না, তবে এইগুলো আমরা যেটা মনে হয় যে একটু করে যে মুশফিককে রেখেই, মানে যেটা হচ্ছে যে মুশফিককে তো একটা সরানো আছে, মুশফিককে রেখে আমরা যে আলোচনাগুলো করা হয়, আমি মনে করি যে মুশফিককে সরানোর আলোচনা খুব বেশি হয় না, বরং সবাই চায় যে মুশফিকই কন্টিনিউ করুক, কিন্তু যে প্রশ্নগুলো আছে সেগুলো না নিয়ে সেটা কথা বলা কিন্তু খুব একটা মুশফিক যেন কন্টিনিউ করুক, এটা কিন্তু Right. খুব একটা কিন্তু লিপু ভাই যেটি বলেন যে এই আলোচনাটাই অনেক সময় স্বাস্থ্যকর হয় না আর না, কি। এটা হওয়া গাজী- উচিত না, এটা ক্লোজ ডোরে হতে পারে, জি। বাট নট পাবলিকলি। জি, কাজী সবকিছুই public আশরাফ হোসেন আসলে লিপু, ইশতিয়াক আহমেদ, মুসা মামুন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।